সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশ আমরা অর্জন করেছি এবং ওই সময় বলা হয়েছিল এই অঞ্চলের হাজার বছরের যে সংগ্রাম, যে লড়াই, তার সবচেয়ে সলিড ঘনীভূত রূপ 1971 সাল। এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের আপামর জনগণ এই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, রক্ত দিয়েছেন, সহযোগিতা করেছেন। এই দেশের শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, ছাত্র, যুবক, তরুণ, নারী, পুরুষ, প্রত্যেকেই আমরা দেখি 1971 সালের মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল সাম্যের। আমরা বাংলাদেশে কোনো সাম্য প্রতিষ্ঠা হতে দেখি নাই। আমরা অঙ্গীকার করেছিলাম মানবিক মর্যাদার, আমরা অঙ্গীকার করেছিলাম সামাজিক ন্যায় বিচারের। আমরা বাংলাদেশ থেকে ধীরে ধীরে ন্যায় বিচারটা দূরীভূত হতে দেখেছি। ন্যায় বিচার এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর যেখানে ন্যায় বিচার থাকে না, যেখানে সাম্য থাকে না, সেখানে মানুষের মানবিক মর্যাদাও বলে কোনো কিছু থাকে না। এই লড়াইয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এই লড়াইয়ে এই দেশের লাখো শহীদের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই লড়াইয়ের পরে, মুক্তিযুদ্ধ বিজয়ের পরে আমরা দেখি মানুষের এই সংগ্রামকে আওয়ামী লীগ তার পকড়স্থ করেছে এবং মানুষের যে অসংখ্য সংগ্রাম ছিল, বিভিন্ন মত পথের সংগ্রাম ছিল, তার সমস্ত কিছুকে অস্বীকার করেছে। এবং ওই সময়কার নেতা শেখ মুজিবুর রহমান এসে প্রথমেই যুদ্ধাপরাধী রাজাকার আল-বদর এদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। একদিকে মানুষের সমস্ত সংগ্রামকে একটি দলের পকেটে পড়া, আরেকদিকে সাধারণ ক্ষমা। আমরা 24 হয়ে কি রকম ঘটনা দেখি। আমরা দেখেছি এই 24 সাধারণ ছাত্র, যুবক, নারী, পুরুষ, শিশু, কিশোর, শ্রমজীবী মানুষ প্রত্যেকেই লড়াই করেছে। আর উপযাচক হিসেবে গায়ে পড়ে আমরা দেখি ডক্টর শফিকুর রহমান এসে বললেন, আমরা তাদেরকে মাফ করে দিলাম। আপনি কে মাফ করে দেয়ার? আপনারা দেখবেন একদিকে 24-এ, 71-এ আর 24-এ দুই ক্ষমা করনেওয়ালা এবং দুই লড়াইয়ের দুই বিরোধী শক্তি আজকে মুখোমুখি দাঁড়িয়েছে এবং বাংলাদেশকে তাদের যেই পরস্পরের বিরোধিতা এবং পরস্পরকে আসলে প্রতিষ্ঠিত করার লড়াই, আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগের লুটতরাজ এখানে স্বাধীনতা বিরোধীদের জন্য এক ধরনের উর্বর ক্ষেত্র তৈরি করেছে। পরবর্তীতে এটা আরো বৃদ্ধি পেয়েছে। আর বর্তমানে এই ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা এবং এই ইন্টারিমের সাথে থাকা বিভিন্ন রাজনৈতিক শক্তি, তাদের বিশেষত আমরা দেখি জামাত ইসলাম সহ এখানে তারা নানান রকম কথাবার্তা বলছে। এর মধ্য দিয়ে কেউ বলছেন 16 ডিসেম্বর বিজয় দিবস মানি না, আর কেউ বলছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগণী, জামাতে শিক্ষাগণী বলছেন যে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা এইটা নাকি পাকিস্তানিরা করেন নাই। ওনাদের এত পাকিস্তান দরদ। আমাদের এই অঞ্চলে অভিসংবাদিত নেতা মাওলানা ভাসানী বলেছিলেন, আমরা দিল্লির জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লি দাসত্ব করতে নয়। আমরা দেখি বাংলাদেশের দুইটি শক্তি আছে,
কেউ একজন দিল্লির দাসত্ব করতে চায়, আর কেউ একজন পিন্ডির পিঠে চুলকানি দিতে চায়। এই দাসত্ব এবং চুলকানি পরস্পরকে তারা প্রতিষ্ঠিত করে পরস্পরের বিরোধিতা করার মধ্য দিয়ে। আসলে আওয়ামী লীগ এবং জামাত হচ্ছে একটি মুদ্রার এই পিঠ এবং ওই পিঠ। একদল ৭১-এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আর এক দলের বিরুদ্ধে ২৪-এ এখানকার ছাত্র, যুব, তরুণ, নারী, পুরুষ, শিশু, কিশোর প্রত্যেকের লড়াইয়ের রক্তের মধ্য দিয়ে তাদেরকে এই দেশ থেকে উঠিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এর মধ্যে আমরা দেখেছি গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমরা দেখলাম যে এখানে এই চট্টগ্রামে একজন প্রার্থীকে গুলিবিদ্ধ করা হয়েছে, চট্টগ্রাম ৮ আসনের। আর তফসিল ঘোষণার পরের দিন ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক নতুন নতুন কথা শুনি, কিন্তু এমনকি নিরাপত্তার নাম করে আজকে একটি র্যালি করার কথা ছিল, নিরাপত্তার কথা বলে তাদেরকে র্যালিটাও বাতিল করে দিয়েছে। অর্থাৎ একদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, তার ডানে এবং বামে নাকি গুপ্ত সংগঠনের সাবেক নেতারা আছেন তার সচিব হিসেবে, তারা মিলে এখানকার মানুষের নিরাপত্তা দিতে পারছেন না। এবং কালকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ র্যালি নিয়ে তার কাছে গেলেন, অনেক ঘেরাও আমরা দেখেছি, কিন্তু কালকে দেখলাম নতুন জিনিস। স্বরাষ্ট্র উপদেষ্টা উনি গিয়ে তাদের কাছে পাশে দাঁড়ালেন এবং ওই ছাত্ররা বলছে যে ওনাদের ক্ষমতায় থাকার নিরাপত্তা দিতে পারেন না, ওনাদের ক্ষমতায় থাকার কোনো এখতিয়ার নাই। উনি বলছেন তাদের দাবি যৌক্তিক। তাদের দাবি যদি যৌক্তিক হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা তাহলে আপনি বসে আছেন কেন? আপনার লাজ, লজ্জা, হায়া, শরম সবকিছু কোথায় বাধা দিয়েছেন? বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, আপনি নিরাপত্তা দিতে পারেন না, আপনি র্যালি বাতিল করে দেন, আপনি অনেক কিছু বাতিল করে দেন এবং বাংলাদেশে মামলা বাণিজ্য করে সন্ত্রাসীদেরকে অনেকে ধরেন এবং বাণিজ্য করে অনেককে ছেড়ে দেন। এই বিষয়ে আপনার খবর নাই। চট্টগ্রামের সন্ত্রাসীরা আমরা দেখেছি, ছোট বড় পিচ্চি কি জানে কতগুলো আছে, তারা সস্ত্রীক ছাড়া পেয়ে যায় আর প্রকাশ্যে গুলি করে ছাড়া পেয়ে যায়। আর আপনি বলবেন যে এইখানে শেখ হাসিনার মতো, শেখ হাসিনা যেমন বলেছিল কারো বেডরুমের নিরাপত্তা আমি দিতে পারবো না, এটা বলে সাগররুনির হত্যার বিচার এখনো ঝুলে আছে, আপনারা ঝুলে রেখেছেন। আমরা বলতে চাই, আপনারা তফসিল দিয়েছেন আর প্রধান নির্বাচন কমিশন বলছে এটা বিচ্ছিন্ন ঘটনা, হত্যাকাণ্ড, গুলি করা। যদি বিচ্ছিন্ন কাণ্ড হয়ে থাকে, আমরা বলবো দুইজন সংসদ সদস্য পদপ্রার্থী, 2জন এমপি পদপ্রার্থীকে গুলি করা হয়েছে। একজনের জীবন মৃত্যুর সংখ্যার উপর দাঁড়িয়ে আছে, জীবন মৃত্যুর পুলসের উপর দাঁড়িয়ে আছে, আর আপনারা বলছেন এটা বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশের ইতিহাসে 2জন সংসদ সদস্য পদপ্রার্থীকে গুলি করার ইতিহাস খুবই কম, আর আপনি বলছেন এটা বিচ্ছিন্ন ঘটনা। এটা বলার মধ্য দিয়ে আপনি আপনার দায়িত্ব অবহেলা করেছেন। একই সাথে এখানে 300 আসনের যে প্রার্থীরা আছেন প্রত্যেকের জীবনকে আপনি হুমকির মধ্যে ফেলে দিয়েছেন। সুতরাং আমরা পরিষ্কার করে বলতে চাই, দায়িত্ব যখন দিয়েছেন, দায়িত্ব আপনাকে আমরা দিয়েছি দেশের মানুষ, দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। এক চক্ষু ব্যক্তির মতো দায়িত্ব পালন করলে আপনাকে 1 বছরের রাজার মতো ফুলের মালা দিয়ে যেভাবে বরণ করেছে সেইভাবে বিতরণ করত, সেই 1 বছরের রাজার গল্পের মতো এই দেশের মানুষ পিছপা হবে না। সুতরাং সমরে থাকতে এই এক চক্ষু দৈত্যগিরি ছাড়েন। আপনি কোন
নির্দিষ্ট দলের ম্যান্ডেট নিয়ে আসেন নাই, সকল দলকে সাথে নিয়ে আমরা বারবার বলেছিলাম সকল দলকে সাথে নিয়ে পরিস্থিতির মোকাবেলা করুন। আর প্রধান উপদেষ্টা আমাদের সম্মানিত ব্যক্তি, উনি যেটা করলেন সেটা হচ্ছে তিনটি দলকে ডেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদের সহযোগিতা চাইলেন। আমি বলবো প্রধান উপদেষ্টা, আপনি এই ঐক্যের মধ্যে ফাটল ধরিয়েছেন, এই ফাটল আর অনেকে ধরাতে চায়। এই ফাটল যত হবে তত নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে, তত এখানকার বেশিরভাগ কর্তৃত্ববাদ ফেরত আসার জায়গা তৈরি হবে, তত এই ফাটলের মধ্য দিয়ে মানুষের জীবন হুমকির মধ্যে পড়বে। সুতরাং আপনার কাজ নয় ঐক্যে ফাটল ধরানো, আপনার কাজ হচ্ছে ঐক্য গড়ে তোলা। এই দেশের সকল মানুষ আপনাকে মুরব্বী মনে করেন, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি মডেল বিজয়ী, কিন্তু আপনি যদি এক চক্ষু হয়ে যান তাহলে মানুষের ভরসার জায়গাটা নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা দাবি করি আপনি স্টেটমেন্টের মতো দায়িত্ব পালন করবেন, আপনার কাছ থেকে মানুষ সেটাই আশা করে। আর কিছুদিন পর নির্বাচন, এই নির্বাচনের আগে এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন, এটাই আমাদের আজকের প্রধান দাবি। এবং এখানে আমরা দেখি মুক্তিযুদ্ধকে অস্বীকার করার মধ্য দিয়ে, নানান মতবাদের মধ্য দিয়ে এখানকার কর্তৃত্ববাদী শক্তিকে আসার রাস্তা তৈরি করে দিচ্ছে। এটা আমরা আগেই বলেছি, মুদ্রা রিপিট। সুতরাং এই দেশের মানুষ তার সঠিক সিদ্ধান্ত নেবে। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।